ফোকাস আসছে, দেখে নিই। ঠিক আছে, ডান। চলো, তো আজকে আমরা লাস্ট কমপ্লিট করেছিলাম আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক, যেটা এরপরে আসছে খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহটা কি? আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটা মনে রাখার একটা ছোট্ট টেকনিক আছে। টেকনিক হচ্ছে, কেক। কেক কি? কেক আমরা সবাই খাই। কেক হচ্ছে চম্পারণ। আহমেদাবাদ। খেদা। পরপর তিনটে পরপর। আচ্ছা, এবার আমরা আজকে পড়ব খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ কি? কবে হয়েছিল এটা? এটা হয়েছিল 1918, জাস্ট আফটার আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক। তো খেদা জায়গাটা, খেদা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সির আন্ডারে একটা ছোট একটা গ্রাম। বোম্বে প্রেসিডেন্সি। বোম্বে প্রেসিডেন্সির আন্ডারে ছোট একটা গ্রাম। এবার খেদা সত্যাগ্রহ জানার জন্য আমাদেরকে যেতে হবে খেদা গ্রামে 100 বছর আগের ইতিহাসে। কেন? কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হিস্ট্রিতে। ব্যাকগ্রাউন্ড কী আছে, সেটা কেন হয়েছে, কী হয়েছে, যত পেছনে যাবে সব কিছু, যত জিনিসটাকে আরও ভালো মতো বুঝতে পারবে। যে কোনো জিনিস, আমাদের লাইফে একটা কিছু হয়েছে আজকে, সাপোজ একটা জিনিস হলো, সেই জিনিসটা সেই মুহূর্তে তুমি যদি দাঁড়িয়ে সলিউশন খোঁজো যে কী হচ্ছে, কেন হচ্ছে না, আগে তোমাকে সেটার ব্যাকগ্রাউন্ডে জানতে হবে কী হলো, অর্ডারগুলো কী কী আসছে পরপর আমার লাইফে। এই ঘটনাটা হয়েছে, ফার্স্ট কী হয়েছিল, সেকেন্ড কী হয়েছিল, কেন আজকে এই সিচুয়েশন আসলো। একটা হয়ে গেছে একটা গণ্ডগোলটা কেন হয়েছে, কোথার থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কার কোথায় কী হয়েছে। সেরকম খেদাতেও হট করে একটা স্ট্রাইক হলো, স্ট্রাইক তো হয় না, কেন হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানতে হবে। তো আমরা যদি যাই 100 বছর আগে, মানে 1818 কী হয়েছিল না, 1818-তে খেদা গ্রামে বন্যা হয়। এবার খেদা গ্রামটা কি? খেদা গ্রামটা হচ্ছে সেই সময়কার কটন এবং জুট মিল, যেটা সেটার জন্য সেই কটন টেক্সটাইল সব কিছু বলা যায়, তো সেটার জন্য খেদাটা সেই সময় খুব নাম হয়ে গেছিলো খেদার। আচ্ছা, চম্পারণ কী হয়েছিল? চম্পারণ হয়েছিল হচ্ছে নীল চাষ। খেদাতেও কিন্তু আলটিমেটলি পাট চাষ। সেই কৃষকদেরই স্ট্রাইক, কৃষকদেরই আন্দোলন। তো খেদার পাট সেই সময়কার খুব নাম করা পাট ছিল। খেদার থেকে ফ্রান্স পাট কিনে সেই পাটের নানান আসবাবপত্র সেটা বিশ্ববাজারে বিক্রি করতো, ইংল্যান্ডেও বিক্রি হতো, সব কিছুতে বিক্রি হতো। যাই হোক, তো খেদাতে হয় হচ্ছে বন্যা। খেদাতে হয় বন্যা। বন্যার পরে কি হয়, স্বাভাবিক বন্যাতে অনেকে হয়তো তুমি জানো কি জানি, বন্যা হলে যেটা হয় না, মানে জমির মধ্যে বালি ঢুকে যায়,
তো সেই জন্য সেই উর্বরতা শক্তি যেটা সেটা নষ্ট করে ফেলেছে। তো বন্যার ফলে সেই জন্য কী হয়, এরা এখান থেকে সেই সময় অনেক লোক চলে যায় হচ্ছে বোম্বেতে। এটা খেতার একটা মানে দুর্ভোগ খেতার লোকের উপর চলে আসে, এটা হলো। এরপরে ঠিক 1829-এ খেদাতে হয় খরা। আর পাট চাষের জন্য মেইন যেটা জিনিস সেটা হচ্ছে জল। যারা দেখেছো হয়তো গ্রামের দিকে, আমি যেরকম দেখেছি, পাট চাষের জন্য মেইন জিনিসই হচ্ছে জল। জল না থাকলে চাষ হবে কীভাবে? হয়নি। অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে মানে খেদার উপর দিয়ে এগুলো চলছে, খেদাবাসীর উপর দিয়ে এগুলো চলছে। ঠিক এরপরেই চলে আসে কি না 1918-তে কি হয়? 1918-তে হয় হচ্ছে প্লেগ। প্লেগে বলা হয় সেই সময় নাকি অলমোস্ট, আমার এক্স্যাক্ট ডাটাটা মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি 16,650 এরকম কিছু লোক এই প্লেগের জন্য মারা যায়। প্লেগের জন্য মারা যায় দেখে সেই সময় বহু লোক খেদা ছেড়ে চলে যায় সেই সময় বিহারে চলে যায় কাজের জন্য। এটা হচ্ছে একটা মানে খেদা গ্রামের উপরে কি হয়েছে না হয়েছে সেটার একটা রাফ একটা মানে কী বলা যায় আইডিয়া দেওয়া হলো। এইবার 1830 কি হলো না, 1830-এ ব্রিটিশরা জানতে পারে যে না ফ্রান্স ইন্ডিয়া থেকে পাট নিয়ে যাচ্ছে এবং সেটার বিভিন্ন আসবাবপত্র সব কিছু তারা বিক্রি করছে কোথায় না, তারা বিক্রি করছে বিশ্ববাজারে। ইংল্যান্ডে হোক, ইভেন ইংল্যান্ডেও বিক্রি হচ্ছে। তো যেটা ব্রিটিশদেরকে বলা হয় লোভী, টাকা ছাড়া কিচ্ছু যায় না। তো তারা ঠিক করে আচ্ছা ফ্রান্স নিয়ে যাচ্ছে যখন, ভারত তো আমাদেরই অধীনে, ফ্রান্স কেন নিয়ে যাবে? তো এরা করলো কি, এরা বলল যে তোমরা ফ্রান্সকে দিতে পারবে না পাট। 1830-এ বললো ফ্রান্সকে তোমরা পাট দিতে পারবে না। এবার খেদা গ্রামের মানুষ অতটাও মানে জিনিসটা সিরিয়াসলি নেয়নি, ভাবছে যে না ঠিক আছে কি আছে, আমরা কিছু মানুষ হয়তো শুনেছি কিছু মানুষ শোনেনি, এরকম একটা। এই সময় এবার যেই ওরা রেজিস্ট করলো, যখনই বললো যে না আমরা ফ্রান্সকেও দেবো, এবার সবচেয়ে বড় জিনিস ব্রিটিশরা কীরকম ছিল, ব্রিটিশরা কিন্তু কোনো যেন ফ্রান্সকে বলেনি যে না তোমরা কিনতে পারবে না এদের কাছ থেকে, ভারতীয়দের উপরে বলেছে তোমরা বিক্রি করতে পারবে না। এই সময় যখন এরকম মানে চাষিদের মধ্যে আর ব্রিটিশদের মধ্যে এই নিয়ে ঝামেলা চলছে, সেই সময় ব্রিটিশরা একটা নতুন অ্যাক্ট চালু করলো। অ্যাক্ট। কিন্তু এই অ্যাক্টটা কিন্তু শুধুমাত্র
ভারতে থাকা ব্রিটিশ যারা তারাই চালু করেছে। এটা কিন্তু ব্রিটেন পার্লামেন্ট যেটা, তাদের কিন্তু অর্ডার ছিল না, তারা জানতোই না। ইভেন সেই জন্য এই একটার কোনো নাম দেয়নি তারা এই একটার কোনো নাম দেয়নি। কারণ যদি নাম দেয় তখন হয়তো ব্রিটিশ পার্লামেন্ট কোনোদিন জিজ্ঞেস করলো যে তোমরা যে এটা চালু করেছো কী হিসেবে চালু করেছো, আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছো, আমরা কি বলেছি? তো এটা নাম দেয়নি। এই একটা হিসাবে কী করলো যে না, ফ্রান্সকে কোনো মতেই দেওয়া যাবে না, ঠিক আছে? ফ্রান্সকে কোনো মতেই পার দেওয়া যাবে না, দেওয়া বন্ধ হলো। এইবার 1855 most probably 1855 থেকে না, অ্যাকচুয়ালি 1855 থেকে না, 1835 থেকে অ্যাকচুয়ালি আমার যতগুলো ভিডিও হচ্ছে আস্তে আস্তে হয়তো আমি একটু সাবলীল হবো, জিনিসটায় কমফোর্টেবল হবো। প্রথম দুটাতে তো খুবই নার্ভাস ফিল হচ্ছিল আর কি, এখন একটু বেটার হয়েছে। তো 1835 থেকে চাষিরা ব্রিটিশদেরকেই পাট দেওয়া শুরু করলো, চলছে ভালো কথা। এইবার আসলো 1855 কি হলো? 1855 ব্রিটিশরা ঠিক করে দিল যে আমরা তোমাদের থেকে পাট কিনছি, সাপোজ 100 টাকায় পাট কেনা হচ্ছে। সেই 100 টাকার উপরে মানে যে বলি, মানে ব্রিটিশদের হচ্ছে টাকা, মানি মাইন্ডেড পিপল, যত টাকা যেখান থেকে হোক মানে নিংড়ে নাও, চুষে নাও, মানুষ মরছে গিয়ে হচ্ছে জানেছে না। 100 টাকার উপরে 41% ট্যাক্স বসিয়ে দিল। মানে ইংরেজরা তোমার কাছ থেকে পাট নিল, 100 টাকা তোমাকে দিল, সেখান থেকে আবার 41 টাকা তুমি তাদেরকে দিয়ে দিবে ট্যাক্স, ঠিক আছে? বাট এরকম চলতে চলতে একটা সময় আসলো যখন কিনা মানে মানুষ ভাবছে যে মানে কি করা যায়, মানুষ তখন আর নিতে পারছে না করতে করতে তারপরেই চলে আসলো যেটা হচ্ছে 1980 প্লেগ। যে প্লেগ চলে আসলো তখন বিহারে যাওয়া শুরু করে দিল লোকজন, ঠিক আছে, কাজের জন্য। এবার যে কিছু মানুষজন বেঁচে ছিল ওখানে, মানে যারা আর কি বিহারে যায়নি বা কি ওখানেই থেকেছে, তো তারা বললো যে এবার কি করা যায় এখানটায়, আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমরা এখানে টিকতে পারছি না, চাষ কী করবো? যা টাকা কামাই হচ্ছে সেই টাকার তো বেশিরভাগ ইংরেজরাই নিয়ে চলে যাচ্ছে। এমন তো অবস্থায় 1918 তারা যায় সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। সর্দার বল্লভভাই প্যাটেল গেছে। সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে গিয়ে তারা বলে যে এরকম ব্যাপার, এই ব্যাপার, আমরা কী করব? এবার তার আগেই হয়ে গেছে চম্পারণ সত্যাগ্রহ। এবার চম্পারণ হয়ে গেছে। চম্পারণের জন্য সেই দেশের মানে সেই সময় দেশে সবাই জানতো যে না, কিছু হলে গান্ধীজির কাছে যাও, উনি সলিউশন বের করে দেবেন। বল্লভভাই প্যাটেলের কাছে যায় গুজরাটে। বল্লভভাই প্যাটেল তখন কী করেন, উনি বলছেন যে না, গান্ধীজি তো এই মুহূর্তে নেই এখানে। কারণ গান্ধীজি কোথায়? গান্ধীজি তখন আহমেদাবাদে
মিল স্ট্রাইক সেখানে। তো বলছে ওই নিয়ার অ্যাবাউট অ্যাকচুয়ালি এটা মানে আহমেদাবাদ মিল স্ট্রাইক আর এখানের মধ্যে খুব বেশি দিনের গ্যাপ ছিল না, 1 মাসের গ্যাপ ছিল কম। তো বল্লভভাই প্যাটেল একটা চিঠি লেখে, কাকে? না গান্ধীজিকে। চিঠি লেখে গান্ধীজিকে চিঠি লেখে বলে যে গান্ধীজি এরকম এরকম অবস্থা হয়েছে, আপনাকে এখানে এদের সাথে আসতে হবে। তখন গান্ধীজি সেই চিঠির রিপ্লাই লেখে যে তুমি ইমিডিয়েটলি খেদাতে যাও, গিয়ে আগে সেই জিনিসটা দেখো যে কী সত্যি কি, যে সত্যাগ্রহ, যেখানে সত্য আছে সেখানে গান্ধীজি আছে, গান্ধীজি যেখানে সত্য নেই সেখানে নেই। যদি সত্য হয় তাহলে গান্ধীজি থাকবে। তো বলছে যে আমার তো এই স্ট্রাইকে কিছুদিন টাইম লাগবে, তুমি যাও। বল্লভভাই প্যাটেল সঙ্গে সঙ্গে কী করলেন, উনি তখন নামগুলো হচ্ছে 4-5 জনকে নিয়ে উনি তখন খেদা যায়। এবার খেদা যায় যে সেই নামগুলো ইম্পর্টেন্ট, আমার দুটাই মুহূর্তে মনে পড়ছে। একটা হচ্ছে মনোহর পারিক ছিল। টোটাল ওই 3-4 জন ছিল মোস্ট প্রবাবলি। মনোহর পারিক, এই পারিক, নরহরি পারিক, 2 নম্বর ছিল মোহনলাল পান্ডে, এরকম কয়েকজনকে নিয়ে উনি তখন খেদা গ্রামে যায়। খেদা গ্রামে গিয়ে উনি আগে সেই অ্যানালাইসিস করে সিচুয়েশনে যে সত্যি কিনা সেই জিনিসটা, ঘটনাটা কি ঘটেছে কিনা না কিনা। এবার উনি তখন সেটা গান্ধীজির কাছে কনভে করে মেসেজটা যে হ্যাঁ এটা সত্যি হয়েছে। এবার তখন গান্ধীজি তখন জাস্ট আহমেদাবাদ মিল স্ট্রাইক যেটা, সেটা অলমোস্ট শেষের পথে। তো গান্ধীজি বলে যে ঠিক আছে আমি আসছি, ঠিক আছে। এবার গান্ধীজি ওখানে আসে, এসে নিয়ে ফার্স্টে ব্রিটিশদেরকে বলে যে না এটা তো ঠিক হচ্ছে না, তোমরা যেটা করছো এই জিনিসটা তো ঠিক হচ্ছে না। তো আমি অ্যাকচুয়ালি এটা না একটা নাম আছে, নামটা না মনে আসছে না এই মুহূর্তে। হরিশঙ্কর ব্যাস, রবিশঙ্কর ব্যাস। নরহরি পারিক, মোহনলাল পান্ডে, রবিশঙ্কর ব্যাস। হ্যাঁ, আর অবশ্যই এর সঙ্গে তো
সরকার বল্লভভাই প্যাটেল আছেন। ঠিক আছে, এ কথা না, ব্যাস। এবার গান্ধীজি আসে, গান্ধীজি এসে, এটা হচ্ছে মোস্ট প্রবলি জুন, আচ্ছা ওটা শেষ হলো, আহমেদাবাদ মিল স্ট্রাইক শেষ হলো, গান্ধীজি আসলো। ঠিক আছে, এবার গান্ধীজি এসে করলো কি, গান্ধীজি এসে জুন 1918 স্ট্রাইক শুরু করলো। স্ট্রাইকে কী বললো, স্ট্রাইক শুরু করে কী বললো যে না, মানে ওর যেগুলো মানে কৃষকদের, চাষিদের যা যা ডিমান্ড আছে সেগুলো সব ফুলফিল করতে হবে। এবার সেই মুহূর্তে কী হলো যে না, তখন সেই সময় গান্ধীজি যখন এসে বসলো স্ট্রাইকে, গোটা খেদা গ্রামের লোককে সমর্থন চাইলো, গোটা খেদা গ্রামের লোকে, গোটা খেদা গ্রামের লোক আসলো ওনার সঙ্গে, বসলেন স্ট্রাইকে। কিন্তু সময় যেতে যেতে একটা সময় এরকম হলো যখন কিনা গান্ধীজির পাশে শুধু একজন বেঁচে আছে, মানে একজন বসে আছে, বাদ বাকি কেউ নেই, এরকম সময় আসলো। কারণটা কি, এবার ব্রিটিশরা একটা জিনিস করেছিল যারা কি, যে যারা যারা ওখানে আছে প্রত্যেকটি না ভেতরে 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 সেট করেছে যে দেখো তোমরা কাজে যোগদান করে দাও, ঠিক আছে, মানে তোমরা স্ট্রাইকে থেকো না, তার বদলে তোমাদেরকে কাউকে হয়তো বলছে 2 মাস তোমাকে ট্যাক্স দিতে হবে না, যেটা 41% ট্যাক্স, 2 মাস দিতে হবে না, কাউকে বলছে তোমাকে 3 মাস দিতে হবে। এবার সেই সময় গান্ধীজি যখন স্ট্রাইকে বসেছিল, গান্ধীজি তখন সবাইকে বলেছিল, ইভেন সেই সময়কে বহু রাজা থেকে শুরু করে জমিদার, মানে যারা যারা আছে আর কি, মানে জমিদার থেকে শুরু করে সবাইকে বলেছিল যে তোমরা কেউ ট্যাক্স দেবে না, কেউ না, মানে ওখানকার কেউ ট্যাক্স দেবে না। কিন্তু সেই সময় অনেক জমিদার আছে, অনেকে আছে যারা কিনা ট্যাক্স দিচ্ছিল, ঠিক আছে। এবার কৃষকদের ক্ষেত্রে একই জিনিস, কৃষকদেরকেও বললো যে না, কাউকে হয়তো বললো 2 মাস তোমাকে ট্যাক্স দিতে হবে, কাউকে বললো 3 মাস তোমাকে ট্যাক্স দিতে হবে না। তারা সেটা ভাবলো যে আচ্ছা 2-3 মাস তোমাকে ট্যাক্স দিতে হবে না, তাহলে আমি স্ট্রাইক থেকে আমি বেরিয়ে যাই, হয়ে গেল। এরকম করতে করতে একটা সময় আসলো যেখানে শুধুমাত্র একজন পড়ে আছে। তারপরে ফাইনালি একটা সময় আসলো যখন কিনা ইংরেজরা মানতে বাধ্য হয়, ইংরেজরা মানতে বাধ্য হয় একটা সময়। কারণ গান্ধীজি মানে গান্ধীজি স্ট্রাইক মানে এরকম, তখন লাস্টে তখন কী হয়, তখন ইংরেজরা একটা সময় বলে যে না ঠিক আছে, যারা যারা তোমরা, ইংরেজদের এরকম চালাকি ভাবো। এবার যদিও স্ট্রাইক মানে কিন্তু স্ট্রাইক গান্ধীজির কন্ডিশনগুলো মানে কি সম্পূর্ণ মানে না, গান্ধীজির যা যা কন্ডিশন ছিল সব কিছু মানে না। হ্যাঁ, একটা জিনিস করা হয় তখন, সেটা হচ্ছে যেটা 41% ট্যাক্স ছিল সেটা রিডিউস করে 23% ট্যাক্সে নিয়ে আসা হয়। 41 থেকে 23-তে আসে। এবার সেই সময় যাই হোক স্ট্রাইক উঠে যায়, সব কিছু ঠিক হয়, কিন্তু সেই সময় একটা জিনিস করে, যারা সেই সময় ট্যাক্স দিয়ে গেছে, মানে যারা গান্ধীজির অনশনে গান্ধীজির সাপোর্টে ছিলেন না তখন, মানে থেকেছে, মানে গান্ধীজিকে হয়তো বলেছে যে স্ট্রাইকে ঠিক আছে আমি আছি, কিন্তু আলটিমেটলি যারা ট্যাক্স দিয়েছে গান্ধীজি, কারণ গান্ধীজি তখন বলেছিল যে কেউ কোনো ট্যাক্স দেবে না, তো যারা যারা ট্যাক্স দিয়েছিল তাদের জন্য একটা নিয়ম করলো তখন ইংরেজরা, যে না তারা চিরজীবন ট্যাক্স দেবে,
আর যারা অনশনের সময় ট্যাক্স দেয়নি তারা আগামী 2 বছর কোনো ট্যাক্স দেবে না। জিনিসটা নিয়ে এটাতে মাথার মধ্যে কাটে যে কেন, মানে ওদের চিন্তাধারা কীরকম, মানে কী লেভেলে ওরা প্ল্যানিংগুলো করতো। তো যাই হোক, তো 41 থেকে 23-তে নেমে আসে, এটাই গান্ধীজির খেদা সত্যাগ্রহর সাফল্য। খেদা সত্যাগ্রহটা আহমেদাবাদ মিল স্ট্রাইকের পরে খেদা সত্যাগ্রহটা মানে ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকগুলোর মধ্যে আহমেদাবাদ মিল স্ট্রাইক, এটা গান্ধীজির মানে পজিশনটা এতটাই স্ট্রং করে দেয়, মানে শুধু ইন্ডাস্ট্রি না, সব কিছুতেই স্ট্রং করে দেয়। তখন গান্ধীজি ছাড়া আর কেউ কিছু না কিছু বুঝতো না, যে না গান্ধীজি আছে, যে কিনা আমাদের ওয়ান অ্যান্ড অনলি সেভিয়ার। আচ্ছা, এরপরেও আমি কন্টিনিউ করে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে, জানি না কেউ দেখবে কি দেখবে না, তো সেই জন্য ভাবছি যে ওগুলোকে পার্ট করে করে আমি আপলোড করে দেবো।